ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 12-এর পরমাণু চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব ফিজিক্সের। ঠিক আছে, এইখানে অনেকটা নিউক্লিয়ার ফিজিক্সের ফার্স্ট পোর্শন কীভাবে নিউক্লিয়ার ফিজিক্স ডেভেলপ হলো বা সেখানে নিউক্লিয়ার ফিজিক্সের যে কনসেপ্ট লাগে সেটা এখানে কিছুটা রয়েছে, তো এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, 1898 সালের দিকে যখন তেজস্ক্রিয়তার আবিষ্কার হলো, তারপর লাগাতার তেজস্ক্রিয়তার ওপরে অনেক রকম কাজ শুরু হলো এবং সেখানে অনেক রকমভাবে ডেভেলপমেন্টও হয়। পরবর্তীকালে তেজস্ক্রিয় রশ্মির মধ্যে আলফা বিটা গামা রশ্মি খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে এই আলফা রশ্মির সোর্সকে নিয়ে রাদারফোর্ড একটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা করে, যেখান থেকে পরমাণুর সম্পর্কে আমাদের পুরো ধারণা পাল্টে যায়। তো আমাদেরকে এইখানে এক্সাম রিলেটেড কোন কোন বিষয় আমাদেরকে পড়তে হবে সেটা আমাদেরকে মাথায় রেখে কম সময়ের মধ্যে কীভাবে ভালো প্রিপারেশন করা যায় সেই দিকে আমরা এগোবো। ঠিক আছে, তো আজকে তাহলে আমাদের শুরু করা যাক। দেখো, এখানে প্রথমে বললাম যে রাদারফোর্ড পরমাণুর বিষয়ে এখানে এক্সপেরিমেন্ট করেছিল। ঠিক আছে, তো তার আগের পরমাণু সম্পর্কে কি ধারণা ছিল আমরা ছোট 2 লাইনের মধ্যে জেনে নিই। ঠিক আছে, দেখো, প্রথম ধারণা দিয়েছিলেন ডাল্টন, যার তত্ত্বকে আমরা ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব নামেও পরিচিত রয়েছে, এবং সেখানে দেখা গিয়েছিল যে পরমাণুর কথা উল্লেখ করেছিল, সেই পরমাণু কেমন ছিল না, সেটা ছিল নিরেট। ঠিক আছে, নিরেট এবং অবিভাজ্য। পরবর্তীকালে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন, তারপর এক একে করে আমাদের প্রোটন এবং নিউট্রনও আবিষ্কার হয়। তো থমসনের পরমাণু সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন, যেটা থমসনের পরমাণুবাদ নামে পরিচিত। সেটা কীরকম ছিল যে পুরো পরমাণু একটা নিরেট গোলক হবে। কীরকম গোলক না, ধনাত্মক গোলক হবে, এবং সেই ধনাত্মক গোলকের চারিদিকে কী হবে, ঋণাত্মক আধানগুলো চারিদিকে ছড়ানো থাকবে। ঠিক আছে, এবং এই মডেলটাকে পাম পুডিং মডেল হিসেবেও আমরা জেনেছি। এটা আমাদের কাছে আলোচ্য বিষয় নয়, এখান থেকে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি পরমাণু নিরেট, এইটা আমাদেরকে জানতে হবে এখানে। ঠিক আছে, তো এইটা থেকে রাদারফোর্ড কীভাবে এক্সপেরিমেন্ট করলো সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, রাদারফোর্ডের আগে এই ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছিল যার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না। তো রাদারফোর্ড কী করলো, 1911 সালের দিকে একখানা এক্সপেরিমেন্ট করলো। এক্সপেরিমেন্টের সেটআপটা আমি বলছি, সেটা বোঝার চেষ্টা করো, তারপরে এক্সপেরিমেন্টের ডিটেলে যাব। ঠিক আছে, এই জায়গাতে একটা আলফা কণার সোর্স নেওয়া হয়। ঠিক আছে, এইখানে একটা আলফা কণার সোর্স নেওয়া হয়। আলফা কণার সোর্স বলতে রেডিয়াম সোর্স, জেনারেলি রেডিয়াম ক্লোরাইড রেডিয়াম সোর্স হিসাবে আমাদের কাছে ইউজ করা হয়। এর সামনে কি করা হয় না, একটা এইরকম সেটআপ বানানো হয়। ঠিক আছে, এইভাবে একটা সেটআপ বানানো হয়। এটাতে কি করা হয় না, এই যে স্তরটা আমার রয়েছে, এই পুরো স্তরটাতে অর্থাৎ ভেতরের দেওয়ালে কি করা থাকে না, জিঙ্ক সালফাইড নেওয়া হয়। জিঙ্ক সালফাইডের আস্তরণ দেওয়া থাকে এবং এইখানে একটা সোনার পাত রাখা হয়। ঠিক আছে, এইখানে কি করা হয়, একটা সোনার পাত রাখা হয়। এইখান থেকে যখন আলফা কণাগুলো যাচ্ছিল, তখন আলফা কণাগুলো বা আলফা রশ্মি যাওয়ার ফলে কি ঘটনা ঘটছে দেখো, এইখানে বেশিরভাগ আলফা কণাগুলো এই জায়গাতে গিয়ে কি করলো, আঘাত করেছে। ঠিক আছে, এবং আঘাত করার পর কিছু কিছু কণা কি করেছে, এইরকম বিভিন্ন ডাইরেকশানে বা এইরকম ডাইরেকশানে ঘুরে আসছে। এইখানে এটা এক্সপেরিমেন্টাল সেটআপ ছিল রাদারফোর্ডে। এখানে প্রশ্ন অনেকগুলো চলে আসে যে আমার এইখানে সোনার পাত কেন নেওয়া হবে। যে সোনার পাত নেওয়া হয়েছিল সেটাকে পাতলা করা হয়েছিল 10⁻⁻7 মিটার, এতটা পাতলা করেছিল। এখন প্রশ্ন হচ্ছে এতটা পাতলা করারও প্রয়োজন কি, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো এইখানে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে কি না, সোনার পাত নেওয়া হয়েছিল এবং সেটাকে পাতলা করা হয়েছিল 10⁻⁷ মিটার। দেখো, কোনো বস্তুকে যত পাতলা করব তত কি হয়, পরমাণুর স্তর কমতে থাকে। মানে কি, মানে হচ্ছে এইখানে যদি আমার এইটা থিকনেস হয়ে থাকে,
এইটা যদি আমার থিকনেস হয়ে থাকে, দেন কি হয় না এইরকমভাবে পরমাণুগুলো পাশাপাশি অবস্থান করে, সেই কারণে থিকনেস থাকে। তো এটাকে যখন পরপর এরকমভাবে সরু সরু করে কাটতে থাকবো, তখন একটা সময় কি হবে না শুধুমাত্র একটা পরমাণু স্তরটি থাকবে। তো এত করে পাতলা করার একটাই কারণ, সেটা কি হচ্ছে না যাতে এই আলফা রশ্মি সরাসরি পরমাণুগুলোর সঙ্গে ইন্টারেক্ট করতে পারে। এটাই ছিল রাদারফোর্ডের উদ্দেশ্য। তো এখানে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে রাদারফোর্ডের এই পরীক্ষার পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত, সেগুলো ছোট্ট করে পয়েন্টের আকারে পড়ে নিলে আমাদের খুব সহজে মনে থেকে যাবে। ঠিক আছে, তো বই থেকে পড়ার পর এই পয়েন্টগুলোকে শর্ট আউট করা খুব কঠিন কাজ হয়ে পড়ে, কারণ বইতে অনেক বেশি বেশি ভাষা দেওয়া থাকে। চলো আমরা সেটা করে ফেলি। দেখো ফার্স্ট এখানে কি পর্যবেক্ষণ আমরা দেখছি যে এই যে আলফা রশ্মিগুলো যাচ্ছে, তারা কি করছে পুরোটাই বেশিরভাগ আলফা রশ্মি কী করে যাচ্ছে, সোজা বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রথম পর্যবেক্ষণ আমাদের কি পাওয়া যাবে, এটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি, এই এক্সপেরিমেন্টে পর্যবেক্ষণ, ঠিক আছে, পর্যবেক্ষণে কি প্রথম পয়েন্ট কি, বেশিরভাগ আলফা রশ্মি বেরিয়ে যায়। শুধু বেরিয়ে যায় না, সোজা বেরিয়ে যায়, এটা খুব একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে দেখো কি হচ্ছে না এখানে জিঙ্ক সালফাইড, আচ্ছা আলফা কণা যে বেরিয়ে যাচ্ছে সেটা বুঝবো কি করে না, এটা বোঝার পেছনে কারণ হচ্ছে এই যে জিঙ্ক সালফাইড, এই জিঙ্ক সালফাইডের উপরে যদি কোনো আলফা কণা গিয়ে আঘাত করে তাহলে সেখানে একটা দাগ তৈরি হয়। সেই দাগগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে এইখানে আলফা কণা একটা দাগ কেটেছে। ঠিক আছে, তো এইখানে ফার্স্ট পর্যবেক্ষণ কি হলো, আলফা কণাগুলো সোজা বেরিয়ে যাচ্ছে। 2 নম্বর পর্যবেক্ষণ কি হচ্ছে দেখো, 2 নম্বর পর্যবেক্ষণ হচ্ছে 90 ডিগ্রি বা তার থেকে বেশি, অর্থাৎ 90 ডিগ্রি বা তার থেকে বেশি বলতে কী বোঝাচ্ছে না 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে যে আলফা কণাগুলো বিক্ষিপ্ত হচ্ছে সেইগুলোর পরিমাণ প্রায় 20,000-এর মধ্যে একটি বা দুটি এইরকম হচ্ছে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে বেশিরভাগ আলফা কণা তো সোজা বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু আলফা রশ্মি রয়েছে যেগুলো সাইডের দিকে বিক্ষিপ্ত হচ্ছে। আচ্ছা এইটা আমার বিক্ষিপ্ত, এই দুটো আমাদের পর্যবেক্ষণ ছিল। এই দুটো পর্যবেক্ষণ থেকে রাদারফোর্ড কী সিদ্ধান্ত নিয়ে এলো সেটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। সেটা একটা কোশ্চেন আসতে পারে যে রাদারফোর্ডের পরমাণুর সিদ্ধান্তগুলো কী অথবা রাদারফোর্ডের পরমাণুর মডেল। তো পুরো মডেলটা সেট আপ হয়েছে তার সিদ্ধান্তের উপরে। তো দেখা যাক সিদ্ধান্তগুলো কী ছিল। এই পাশে আমরা এইটাকে বেস করে সিদ্ধান্তে কি আসছি সেটা দেখো। এখানে যদি আমরা সিদ্ধান্ত লিখি, সিদ্ধান্তের ক্ষেত্রে কি আসবে দেখো, দেখো বেশিরভাগ আলফা রশ্মি বেরিয়ে যাচ্ছে। দেখো কোনো রশ্মি বেশিরভাগ সোজাসুজি কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়ে বেরিয়ে যাওয়ার মানে কি, সে ফাঁকা স্থানের মধ্যে যাচ্ছে। আর সোনার পাত্রা পরমাণু দিয়ে তৈরি, তাহলে পুরোটাই যদি পরমাণু দিয়ে তৈরি একটা দেওয়ালের মতন হয় এবং সেই দেওয়ালের মধ্য দিয়ে যদি আলফা রশ্মি বেরিয়ে যায় তাহলে দেওয়ালগুলো কী হবে, অনেকটা ফাঁকা রয়েছে দেওয়ালের মধ্যে। সেই কারণে এইখান থেকে প্রথম সিদ্ধান্ত কি করা যাবে যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা। ঠিক আছে, এটা হয়ে গেল আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই জায়গা থেকে আসছে দেখো 20,000-এর মধ্যে একটি বা দুটি 90 ডিগ্রি থেকে 80 ডিগ্রির মধ্যে বিক্ষিপ্ত হচ্ছে। এবার এইখানে প্রশ্ন হচ্ছে এই যে বেশিরভাগ অংশ ফাঁকা, তাহলে পরমাণুর বেশিরভাগ অংশ যদি ফাঁকা হয়ে থাকে তাহলে তার ভর আছে কোথায়। দেখো আলফা কণা একটা ভারী কণা, সেই কণাকে এত ডিগ্রি 0 থেকে সরিয়ে 90 থেকে 180-র মধ্যে বিক্ষিপ্ত করাচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে এটা যে আলফা কণার আধান কি হয়, ধনাত্মক। সেই ধনাত্মক আধানকে তার জায়গা থেকে সরিয়ে দিচ্ছে, তার মানে এখানে কেউ একজন ভারী ধনাত্মক কণা থাকবে। কেবলমাত্র ধনাত্মক কণাই তাকে বিক্ষিপ্ত করতে পারে। তো এই জায়গা থেকে আমরা কি সিদ্ধান্তে এলাম যে সমস্ত পজিটিভ আধান যেগুলো আছে, পজিটিভ আধান বা ধনাত্মক আধান,
সমস্ত ধনাত্মক আধানগুলো একটি ক্ষুদ্র আচ্ছা দেখো একটা বিষয়, শুধু ধনাত্মক আধান হলে হবে না, আলফা কণার সমান ভরযুক্ত বা প্রায় সমতুল্য ভরযুক্ত এখানে একজন ভর কণা থাকতে পারবে। তোমরা একটু খেয়াল করে দেখো, দুজন লোকের মধ্যে যখন ধাক্কা লাগে তখন দুজন লোক যদি একই রকমের না হয় তাহলে কেউ কাউকে বিক্ষিপ্ত করতে পারে না। একটু খেয়াল করে দেখো, একজন বড় লোক দৌড়াচ্ছে, তার সামনে যদি একটা ছোট বাচ্চা পড়ে যায় তখন বড় লোকটা কিন্তু তার রাস্তা পরিবর্তন করে না, বা বড় ট্রেনের সামনে বা লরির সামনে যদি কোনো কিছু ছোট পার্টিকেল বডি চলে আসে, যেমন মোটরসাইকেল চলে আসে, তখন কি হয় না, সেই বড় বড় ভেহিকেলগুলো কোনো রাস্তা চেঞ্জ করে না, কিন্তু দুটো লরির সংঘর্ষের মধ্যে দুদিকে সরে যায়। ঠিক আছে, তো সেই কারণে এখানে আলফা কণা সরে যাচ্ছে, তার মানে আলফা কণার মতনই ভরযুক্ত হবে। তো এইখানে সিদ্ধান্ত কী হয়েছে, সমস্ত ধনাত্মক আধান ও ভর একটি ছোট্ট অংশের মধ্যে কেন্দ্রীভূত থাকবে। ঠিক আছে, ক্ষুদ্র পরিসরে অবস্থান করে। হয়ে গেল এখানে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি হবে? নেক্সট পয়েন্ট দেখো, আমরা অলরেডি জেনে ফেলেছি যে পরমাণুর মধ্যে ধনাত্মক ঋণাত্মক দুই প্রকারেরই আধান থাকে। এখন এখানে যদি ধনাত্মক আধান একটা ছোট্ট জায়গার মধ্যে অবস্থান করে, তখন এখানে কোশ্চেন চলে আসে যে ঋণাত্মক আধানগুলো তাহলে থাকবে কোথায়? ঠিক আছে, তো এইখানে রাদারফোর্ড কি করলো, এইখানে রাদারফোর্ড একটা তৃতীয় সিদ্ধান্ত নিয়ে এলো যে ঋণাত্মক আধানগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে পজিটিভ আধান যদি আলফা কণাকে বিকর্ষণ করে, তাহলে ঋণাত্মক আধান বা ইলেকট্রনগুলো আলফা কণাকে আকর্ষণ করবে। এবারে তারা যদি এক জায়গায় থাকতো তখন কি হতো না, আলফা কণার উপরে এক প্রকারের প্রভাব বিস্তার করতো। ঠিক আছে, এখন এখানে দেখো কোনো পরমাণুর মধ্যে পজিটিভ আধান নেগেটিভ আধান দুটোই এক্সিস্ট করছে এবং তারা এইভাবে থাকতে পারে না। কেন? তার কারণ এদের মধ্যে কুলম্বের আকর্ষণ বল কাজ করে। হয় এই ঋণাত্মক আধান এর উপরে এসে পড়ে যাবে, যেটা থমসন বলেছিল, অথবা কি হবে না, ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে অভিকেন্দ্র বল পেয়ে যাওয়ার ফলে এই ঋণাত্মক আধান ধনাত্মক আধানের চারদিকে মুভ করবে। ঠিক আছে, এইটাই এখানে রাদারফোর্ড লাগালো যে ঋণাত্মক আধানগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো ছড়িয়ে থাকে। কিভাবে ছড়িয়ে থাকে না, বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। নিউক্লিয়াসকে আবর্তন করে। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন এই যে কথাটা বলছে যে নিউক্লিয়াসকে আবর্তন করে, তাহলে ইলেকট্রনগুলো আলফা কণাকে আটকাতে পারে না কেন? তার কারণ আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে প্রায় 7000 গুণ। তো জাস্ট ভেবে দেখো তোমরা যে ইলেকট্রনের পক্ষে এত ভারী কণাকে আকর্ষণ বলের জন্য ধরে রাখা কি পসিবল? আশা করি নিশ্চয়ই নয়। সেই কারণে সমস্ত আলফা কণাগুলো ভেদ করে চলে যায়। ওকে, তো এইখানে রাদারফোর্ডের সিদ্ধান্তের থেকে তার যে পরমাণুবাদ মডেলটা বেরিয়ে এলো সেই সম্পর্কে আসা যাক, সেটাতে কি বলছে। মডেল, ঠিক আছে, পরমাণুর মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল কি বলছে না, এটা বলছে যে সমস্ত ভর এবং আধান একটা ছোট্ট জায়গার মধ্যে কেন্দ্রীভূত থাকে। তার মানে কি বোঝাচ্ছে, সেইটাকে নিউক্লিয়াস বলা হয়। সেই নিউক্লিয়াসের মধ্যে কে থাকবে? প্রোটন এবং নিউট্রন থাকবে। ঠিক আছে, সমস্ত ভর একটা জায়গার মধ্যে কেন্দ্রীভূত থাকে। এইবার কি হলো না, ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে কী হবে, চারিদিকে এইভাবে ঘুরতে থাকবে। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এইখানে যে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরছে, কেন ঘুরবে? দেখো এইখানে রয়েছে আমার ধনাত্মক আধান। ঠিক আছে, এইখানে রয়েছে আমার ধনাত্মক আধান। এই ধনাত্মক আধানের জন্য এই ঋণাত্মক আধান কী করবে? এক প্রকার আকর্ষণ বল অনুভব করবে, স্থিরতাড়িতিক কুলম্বের আকর্ষীয় বল। সেই বলই একে এর চারিদিকে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেবে। আমরা জানি যে কেউ যখন কোনো বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়, আর সেটা যোগান দেওয়ার জন্য কারুর একজনের প্রয়োজন হয়। এটা এখানে স্থিরতাড়িতিক আকর্ষণ বল যোগান দেবে।
ঠিক আছে। সো এইখানে যে পরমাণুটা তৈরি হচ্ছে, এইখানে কি রয়েছে, পুরো নিউক্লিয়াসের সমস্ত ভর বা পরমাণুর প্রায় বেশিরভাগ ভর এখানে কেন্দ্রীভূত থাকে। এই যে ব্যাস, এই ব্যাসের মান হবে 10⁻⁻14 মিটার, আর সেই জায়গাতে পরমাণুর ব্যাস হবে 10⁻⁻10 মিটার। তাহলে তোমরা বুঝতেই পারছো যে পরমাণু অনেক বড়, কিন্তু নিউক্লিয়াস সেই তুলনায় অনেক ছোট। ঠিক আছে। তো এরপরে এটা 10⁻10 থেকে 10⁻12 মিটার পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে এর রেঞ্জ। ওকে, চলো তাহলে আমরা এরপরে আমরা এই মডেলে ত্রুটি কি কি আছে সেটা জেনে নিই। দেখো, এই মডেলে ত্রুটি কিছু থেকে গিয়েছিল, যেটা বোর এসে সমাধান করেছিল। সেই ত্রুটিগুলো কি কি? দুটো ত্রুটি ছিল। প্রথমত, এই ইলেকট্রনগুলো যে এর চারিদিকে ঘুরছে, এই ইলেকট্রনগুলো এর চারিদিকে ঘোরার জন্য একটা ত্বরণ আছে। আর একটা জিনিস ভালো করে জেনে রাখো, সেটা হচ্ছে কোনো কণা যখন বৃত্তাকার পথে ঘুরবে, তার মানে তার অবশ্যই ত্বরণ থাকবে। ত্বরণ যদি না থাকে তাহলে সে বৃত্তাকার পথে ঘুরবে না। কীরকম একটা জিনিস দেখো, এইভাবে ঘুরছে, তার মানে এর এইদিকে একটা বল থাকবে। তো বল প্রেজেন্ট, আর বলের রাশিমালা কী হয়? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে বল যদি এক্সিস্ট করে, অ্যাক্সেলারেশন ডেফিনেটলি থাকবে। ঠিক আছে। তো সেই কারণে এইখানে ত্বরণ নিয়ে যদি ঘোরে, ক্লাসিক্যাল মেকানিক্স বা সনাতন বলবিদ্যাতে একটা টার্ম রয়েছে, কোনো আধান যদি ত্বরণ নিয়ে মুভ করে তাহলে সে শক্তি বিকিরণ করবে। ঠিক আছে, যদি কোনো আধান ত্বরণ নিয়ে মুভ করে তাহলে সে শক্তি বিকিরণ করবে। তাহলে এখানে ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে এই ইলেকট্রনগুলো কি করবে? শক্তি বিকিরণ করবে। তো এই ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে এই ইলেকট্রনগুলো যদি শক্তি বিকিরণ করে, তাহলে তার গতিপথ কেমন হবে? দেখো, এটা যদি আমার নিউক্লিয়াস হয়, কোনো একটা কণা যদি এই রকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন যখনই এখান থেকে সে শক্তি ধীরে ধীরে ছাড়তে থাকবে, তত নিউক্লিয়াস তাকে কি করবে? তার নিজের দিকে টানতে থাকবে। ফলে এর পথ কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে, একটা সময় গিয়ে সে নিউক্লিয়াসের উপরে পড়ে যাবে। এবং ক্যালকুলেশন করে দেখা গেছে যে এই ঘটনার জন্য 10⁻⁻8 সেকেন্ড লাগবে। তার মানে তোমরা একটু খেয়াল করে দেখো, রাদারফোর্ড একটা পরমাণু মডেল দিল, সেই পরমাণু মডেল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে 10⁻⁸ সেকেন্ড পরে ইলেকট্রনগুলো গিয়ে কি করবে? নিউক্লিয়াসের উপরে পড়ে যাবে, অর্থাৎ থমসন মডেলে পৌঁছে যাবে। তার মানে পরমাণুর অস্তিত্বই থাকবে না। বাট এটা হচ্ছে না, তার মানে এটা মধ্যে কিছু একটা ত্রুটি থেকে গেছে, যেটা রাদারফোর্ড সলভ করতে পারেনি। আরেকখানা ত্রুটি কি দেখো, যদি এই কণাগুলো এইভাবে নিরবিচ্ছিন্ন শক্তি বিকিরণ করতে থাকে, তাহলে এইভাবে শক্তি বিকিরণ করে, তাহলে তার যে বর্ণালী তৈরি হবে, সেই বর্ণালীটা হবে নিরবিচ্ছিন্ন। কেন? দেখো, কন্টিনিউয়াসলি এখান থেকে এনার্জি বেরোবে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি এখান থেকে এনার্জি বেরোনোর জন্য সেই শক্তি বর্ণালীর যে পটিটা হবে সেটা হবে নিরবিচ্ছিন্ন। কিন্তু বাস্তবে দেখা যায় যে পরমাণু থেকে যে বর্ণালী পাওয়া যায় সেটা হচ্ছে রেখা বর্ণালী। তো এই দুটো ঘটনার ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারেননি, যেটা দিয়েছিল বোর, নিলস বোর। সে কি করেছিল দেখো, তো ত্রুটি কিভাবে সংশোধন করলো। বোর এসে কিছু বিষয়কে রাদারফোর্ড যেরকম করে গেছিলো সেরকমই রেখে দিয়েছে। যেমন স্থিরতাড়িতিক আকর্ষণ বলের জন্য ইলেকট্রনগুলো তার চারিদিকে ঘুরবে, বাকি যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলোও সেম রয়েছে। একটা কারেকশন ফোর্সফুলি চাপিয়ে দিয়েছে। কি না, 1 নম্বর হচ্ছে, এটা হচ্ছে বোর, ঠিক আছে, বোরের সংশোধন। বোরের সংশোধনে কি বলছে, যে কক্ষগুলোর কথা বলা হচ্ছে না, যে এই নিউক্লিয়াসের চারিদিকে কক্ষগুলোর বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকবে। এই কক্ষপথগুলো আরবিটারি বা যে কোনো মানের হবে না, সেগুলো কি হতে হবে? অনুমোদিত হতে হবে। অর্থাৎ সেগুলো হবে স্থায়ী বা নির্দিষ্ট। ঠিক আছে, তাদের পজিশন আর শক্তির মান সেগুলো কি হবে? নির্দিষ্ট হবে, এবং সেগুলো অনুমোদিত কক্ষ হবে। সেই অনুমোদিত কক্ষপথ ছাড়া কোনো ইলেকট্রন মুভ করবে না। ঠিক আছে, এটা ছিল তার ফার্স্ট সংশোধন। তো এই সংশোধনে এই কক্ষপথে থাকার ফলে কি হয়? কোনো প্রকার শক্তি বিকিরণ করবে না। এইটা বোর
খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট দিয়েছিল যে বোর বলেছিল যে অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলো থাকবে এবং কোনো প্রকার শক্তি বিকিরণ করবে না। এটা বোরের প্রথম সংশোধন এবং এটা বোরের যে তত্ত্ব থাকে বা বোরের পরমাণু মডেল বাদ সেটাও পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এবং এটা থাকতে পারে। 3টে লাইন লিখতে হবে। এক হচ্ছে যে ইলেকট্রনগুলো অনুমোদিত কক্ষপথে থাকবে, যে কোনো কক্ষপথে থাকবে না, এই কক্ষপথে থাকার সময় কোনো প্রকার শক্তি বিকিরণ করবে না। ঠিক আছে, কোনো প্রকার শক্তি বিকিরণ করবে না, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি বলছে যে কোনো ইলেকট্রন, ধরো এইরকম দুটো শক্তি স্তর রয়েছে, এটা নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর। কোনো ইলেকট্রন এই শক্তি স্তরে থাকা অবস্থাতে যদি বাইরে থেকে সে শক্তি গ্রহণ করে, ঠিক আছে, বাইরে থেকে শক্তি আসার ফলে এই ইলেকট্রন যদি গ্রহণ করে, সে কী করবে, পরবর্তী শক্তি স্তরে চলে যাবে। ঠিক আছে, আর কোনো ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন সে কি করবে, শক্তি বিকিরণ করবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্ট কি বললো যে যদি হচ্ছে গিয়ে আমার শক্তি হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে যায় তাহলে কি করবে, সে তরঙ্গ আকারে শক্তি বিকিরণ করবে এবং সেই শক্তির মান হবে h নিউ। নিউটা হচ্ছে শক্তি বিকিরণের কম্পাঙ্ক আর এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, অথবা যদি গ্রহণ করে তখন কি হবে, ওই পরিমাণ শক্তি গ্রহণ করলে হায়ার অরবিটে যাবে। 3 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট বলছে যে এই যে অনুমোদিত কক্ষপথগুলো হবে সেগুলো হবে কী রকম। সেইখানে বোর নিজের একখানা খুব সুন্দর পয়েন্ট দিয়েছে যেটা কোয়ান্টাম মেকানিক্সে এক ধাপ কোয়ান্টাম ফিজিক্সকে এগিয়ে নিয়ে যায়। সেটা হচ্ছে যে এইখানে সেই কক্ষপথগুলোকেই অনুমোদিত করব যে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ভালো করে খেয়াল করে দেখো, ইলেকট্রনের ওই কক্ষপথে থাকার জন্য ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগ কি হবে না h/2π এর সরল গুণিতক হবে। এই n এর মান কি হবে, n এর মান হবে 1 2 3 ... ঠিক আছে, তার মানে কি হচ্ছে nh/2π এর সরল h/2π এর সরল গুণিতকই কি হবে না অনুমোদিত কক্ষপথকে নির্দেশ করবে। এটাকেই বোরের কোয়ান্টাম শর্ত বলা হয়ে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, বোরের কোয়ান্টাম শর্ত। ঠিক আছে, ওকে। এই বোরের কোয়ান্টাম শর্ত শুধু এখান থেকে নয়, আমরা ড্রিবগলি তত্ত্ব থেকেও বা প্রকল্প থেকেও বের করতে পারি। কীরকম সেটা আসা যাক, সেটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে। এটা এখানে যা কিছু পড়লাম এখান থেকে 3 রকমের কোশ্চেন আসতে পারে, তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বোরের পরমাণুবাদ। ঠিক আছে, তো আর একটা হচ্ছে সিদ্ধান্ত, রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত ত্রুটি। এই দুটো 3টে কোশ্চেন ইম্পর্ট্যান্ট। আর এইখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে ড্রিবগলি প্রকল্প থেকে বোর তত্ত্ব। ঠিক আছে, এটা কীভাবে প্রমাণ করব দেখো, বেসিক্যালি ড্রিবগলি যেটা বলেছিল যে তরঙ্গের যখন কণা ধর্ম থাকবে তখন কণারও তরঙ্গ ধর্ম থাকবে। এটা ছিল ড্রিবগলি প্রকল্পের মূল কথা। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তো সেখানে আমরা ড্রিবগলি প্রকল্পকে লাগাবো কিভাবে। তার আগে আমাদের দুটো পয়েন্ট জানতে হবে। সেই পয়েন্ট কি, দেখো কোনো কণা যদি গতিশীল হয়, দেখো কোনো কণা গতিশীল হলে গতিশীল কণা কি তৈরি করবে, চল তরঙ্গ তৈরি করবে। ঠিক আছে, তাহলে কোনো কণা যদি গতিশীল হয় তাহলে সে কি করবে, চল তরঙ্গ তৈরি করবে। এখন 2 নম্বর পয়েন্ট কি বলছে যে কোনো একটা স্থানের মধ্যে নির্দিষ্ট মানে সীমার মধ্যে যদি এই গতিশীল কণা থাকে তখন সে কি করবে, তখন সে স্থাণু তরঙ্গ তৈরি করবে। এই দুটো তরঙ্গ সম্পর্কে জেনে নিই। কোনো কণা তরঙ্গ যখন এরকমই যেতে থাকে তখন সেটাকে কি বলা হয়, চল তরঙ্গ। আর কোনো জায়গার মধ্যে যখন একটা তরঙ্গ গিয়ে আবার এইরকম ফিরে আসে তখন সেটাকে বলা হয় স্থাণু তরঙ্গ। এটা আমরা করেছি, ক্লাস 11-এ করেছি। এইভাবে ছবি ছিল, এইভাবে একখানা তার ছিল, তারের মধ্যে আমরা এইভাবে
করেছিলাম, ঠিক আছে, স্থানীয় তরঙ্গ তৈরি হয়েছিল। এখন এখানে কিছু বিষয় ভালো করে খেয়াল করে দেখো। একটা পয়েন্ট, একটা তরঙ্গ এইখানে যাওয়ার পর যদি আবার এই পয়েন্টে ফিরে আসে তবেই এটাকে কি বলবো, স্থানীয় তরঙ্গ। কিন্তু কোনো একটা জায়গাতে যদি এরকমই তরঙ্গ গেল, দিয়ে কি হলো, এইরকম এই জায়গাতে এসে জিরো হলো, দেখো এখানে জিরো ছিল, এখানে এসে জিরো হলো, তখন কিন্তু এটা স্থানীয় তরঙ্গ হবে না। স্থানীয় তরঙ্গ কোনটা হবে, এইটা হবে স্থানীয় তরঙ্গ। তার মানে এখানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে এখানে যে তরঙ্গগুলো যাচ্ছে সেই তরঙ্গগুলোকে সরল গুণিতক হতে হবে। মানে কি, মানে হচ্ছে একটা নিউক্লিয়াসের চারিদিকে যখন এই ইলেকট্রনগুলো এইভাবে মুভ করছে, এইভাবে ইলেকট্রনগুলো যখন এই কক্ষপথে মুভ করছে, তখন এই ইলেকট্রনের জন্য যে তরঙ্গটা এখানে তৈরি হবে, এইখানে যে তরঙ্গটা তৈরি হবে সেই জায়গাতে যেন এইটা আবার এসে এইখানে এসে শুরু হয়, ঠিক আছে, এইখানে যেন আবার শুরু হয়। ফলে কি হবে, তবে গিয়ে সে স্থানীয় তরঙ্গ তৈরি করতে পারবে। তার মানে সোজা কথায় বলতে গেলে যে ইলেকট্রনের মুভ করার জন্য যে তরঙ্গ তৈরি হয় সেই তরঙ্গকে সরল গুণিতক হতে হবে, তবে গিয়ে ইলেকট্রন পুনরায় এই জায়গাতে ফিরে আসতে পারবে। যদি এখানে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক না হয় তখন ইলেকট্রন তার পূর্বের জায়গাতে ফিরে আসতে পারবে না, ফলে কোনো প্রকারের স্থানীয় তরঙ্গ তৈরি হবে না। এই যে কন্ডিশনটা রয়েছে, এই কন্ডিশনকে কাজে লাগিয়েই আমরা ডি ব্রগলি প্রকল্প থেকে বোর তত্ত্ব যেতে পারবো। তো এইখানে কি হলো না, যে ইলেকট্রন অরবিটে মুভ করছে সেই ইলেকট্রনকে কি হতে হবে, তার যে পরিধি, সেই পরিধি হবে কি না ইলেকট্রনের সঙ্গে জড়িত ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক হবে, যেখানে এইখানে এন এর মান কী হবে 1 2 3 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। ওকে, এই নেক্সট স্টেপে কী করব না, এটা খুব সিম্পল, দেখো এটা খুব সহজে আমরা 2 নম্বর পেয়ে যেতে পারি। ল্যামডার মান কি হয় ডি ব্রগলি তরঙ্গের ক্ষেত্রে, h/mv, এই মানটা এইখানে বসাবো। বসানোর ফলে এইখানে যখন আমরা এটাকে গুণ করব, এখানে যদি আমার 2πr থাকে, এই এমটা যখন গুণ করব তখন এখানে কি হবে 2π × mvr সমান কত হবে nh। এইখান থেকে mvr এর মান কি বেরোচ্ছে দেখো, mvr সমান nh/2π, ঠিক আছে, nh/2π। ফলে কি হয়ে যাচ্ছে না, এটাই আমার বোরের কোয়ান্টাম শর্ত প্রমাণ হয়ে গেল। তো এটা করেই আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার পেয়ে যাব। ওকে, সো এইখানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে 2 নম্বর বা 3 নম্বরে বোরের প্রকল্প থেকে, ডি ব্রগলির প্রকল্প থেকে বোর তত্ত্ব প্রমাণ। এবার যদি উল্টোটা দেয় যে বোর তত্ত্ব থেকে ডি ব্রগলি কীভাবে প্রমাণ করব, এটা জেনারেলি কোশ্চেন আসে না, বইতেও নাই। ইনকেস যদি আসে তখন আমাদেরকে কি করতে হবে, নিচ থেকে যেতে হবে। কীরকম না, বোর তত্ত্ব অনুসারে কোনো জায়গাতে কি হয় না, কোনো কণা যদি ঘুরতে থাকে তার যে কৌণিক ভরবেগ হবে সেটা হবে nh/2π। এটা আমরা লিখব যে বোরের কোয়ান্টাম শর্ত হলে এটা, প্রত্যেকটা পয়েন্ট কি রাশিগুলো কি সেগুলো আমাদেরকে ডিনোট করতে হবে। করার পর এখান থেকে কি করব না, বোর তত্ত্ব কি বলেছিল যে ডি ব্রগলির তত্ত্ব কি বলেছিল যে তার সঙ্গে যে জড়িত তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সেটা হবে h/p, এটা হবে আমরা পড়েছিলাম। তো এইখান থেকে আমাদেরকে পি এর মান বের করে এই জায়গাতে বসাবো, ঠিক আছে। পি এর মান ওই জায়গাতে যদি আমরা বের করতে চাই তাহলে এইখান থেকে কি করব না mv সমান nh/2πr এটা বসাবো। এইটাকে কাজে লাগিয়ে কি করব না, আমাদের ডি ব্রগলি এবার কি লিখব না, ডি ব্রগলি তত্ত্ব থেকে পাই, ডি ব্রগলি প্রকল্প থেকে পাই, সেখান থেকে কি পাবো না ল্যামডা সমান h/mv, এই মানটা বসালে কি হবে h/nh/2πr, এক্সকিউজ মি, mv এর মানটা হচ্ছে h/
ওকে, ইটস অল রাইট। সো এখান থেকে কি হবে, এই জায়গাতে একটা, ঠিক আছে, এইচ কেটে যাবে। এইচ কেটে যাওয়ার পর এইখান থেকে কি আসছে না এন ল্যামডা সমান 2πr, যেটা আমার ডি ব্রগলি শর্ত কোনো ইলেকট্রন অরবিটে থাকার। তো এখানে যদি উল্টো করে কখনো এই কোশ্চেনটা দিয়ে দেয় যে কোনো একটা ইলেকট্রন বোরের কক্ষপথে থাকবে, তার যে ডি ব্রগলির শর্ত সেইটা প্রতিষ্ঠা করো, তখন আমাদেরকে এইভাবে করতে হবে। ওকে, সো এখানে আমরা ডি ব্রগলির প্রকল্প থেকে বোর তত্ত্বের কোয়ান্টাম শর্ত প্রমাণ করলাম। এই নেক্সট ক্লাসে পরমাণুর যে শেষ অংশটা রয়েছে, অর্থাৎ এই বোরের তত্ত্বকে কাজে লাগিয়ে কোনো ইলেকট্রন যখন অরবিটে থাকবে তার কি কি শক্তি হতে পারে বা তার ব্যাসার্ধ কীভাবে নির্ভর করবে, সেগুলো আমরা করব। ঠিক আছে, সো ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে সবাই এখান থেকে আমরা হেল্প পেতে পারে। থ্যাংক ইউ।